প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই ক্লাস ইজি টু গো এর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি হাজ্জাজ বিন ইউসুফ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের একজন শিক্ষার্থী ছিলাম। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় অধ্যায়, এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখব প্রমিত বলি প্রমিত লিখি, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু। এবং এই ক্লাসে আমরা দেখব দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এবং তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি। তো প্রিয় শিক্ষার্থী, ইজি টু গো তোমাদের জন্য একটি বেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, তাই ইজি টু গো এর সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। চলো তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আজকে দেখব শব্দের উচ্চারণ, কিভাবে একটি শব্দকে উচ্চারিত করতে হয় সে বিষয়গুলো দেখব একটি লেখার মাধ্যমে। দেখো, এখানে শওকত আলী একজন লেখক, একজন কথা সাহিত্যিক। তার উপন্যাস রয়েছে অনেকগুলো, প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, কোলাই, কালস্রোত, পূর্বরাত্রি, পূর্বদিন ইত্যাদি এরকম কিছু তার উপন্যাস রয়েছে। এবং তার এইখান থেকে একটা গল্প দেওয়া হয়েছে এখানে, যেটা যাত্রা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তাহলে যাত্রা উপন্যাস শওকত আলী, এখানে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, যাত্রা নৌকায় করে যাত্রা করছে। এটাই মূলত এই গল্পের বিষয়। দেখো, আমরা গল্পটা একটু পড়ি। হুড়ু হুড়ি পারাপারি করে নৌকায় উঠছে, আস্তে আস্তে ভিড় করো না, আর উঠেন না, নাও ডুববো কইলাম। এটা কে লিখছে? কে বলতেছে? মাঝি বলতেছে, কিন্তু কেউ কারো কথা শোনে না। এই মাঝে এদিকে আনো, ধমকে উঠলো কেউ। এদিকে আরেকটা নৌকা আসছে, ওদিকে যান না ভাই, ধীরে সুস্থে কাজ করুন, মাঝি বলছে। নৌকাটা ডুবে ডুবে অবস্থায় ছাড়লো। প্রফেসরের স্ত্রী চশমা চোখে, দু চোখে কালি পড়েছে নির্ঘুম রাতের। বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি। নৌকার দুলুনিতে ডাক ছেড়ে কেঁদে উঠল। এক বুড়ি চিৎকার করতে শুরু করলো, রাখাইল্লা রইয়া গেল, নাও ঘুরাও, বাবারা নাও ডারে ঘুরাইতে গো, আমার রাখাইল্লা রইয়া গেল। মানে তার ছেলে বা তার রাখাল রয়ে গেল। বুড়ির কথা শোনে না কেউ, কেউ শোনে না। প্রফেসরের বাচ্চা দুটি কাঁদছে ভয় পেয়ে, তাদের কথাও শোনে না কেউ। পায়ের ব্যথাটা ভয়ানক টনটন করছে এখন, এতক্ষণ টের পায়নি। এবার পায়ের উপর হাত বোলালো। হাতের ব্যথার জন্য চিন্তা নেই, হাতটা তো কোনো কাজে লাগছে না, পাটা টেনে নিয়ে চলতে হবে, এটাই সমস্যা। পেছনে তাকায় না কেউ, অথচ পেছনে পিলপিল করে মানুষ নেমে আসছে নদীর ঘাটে। কাকুতি মিনতি করছে নৌকার জন্য, কিন্তু মাত্র কখানি তো নৌকা, মাঝিদের পয়সা চাইতে হয় না, সওয়ারিরাই দাম হাঁকছে, মানে যারা যাবে আর কি, তারাই। 10 টাকা দেবো, এদিকে এসো, তবে ওই হাঁক ডাকি সার। কারো কথা শোনার জন্য কেউ বসেনি। স্বেচ্ছাসেবক কয়েকজন 6 তারা মার্কা টুপি মাথায় হাঁকছে। কেউ বেশি পয়সা নেবে না, যারের তার 1 পয়সাও বেশি নয়। কিন্তু সম্মিলিত শব্দ আর কোলাহল শুধু। পেছনে তাকায় না কেউ, শুধু অধীর আগ্রহ, নৌকা এখন তীরে ছোবে। প্রফেসর গিন্নি কি ভাবছেন যেন, তার হাতে ঘড়ি, বালা, চুরি সব একসাথে শোভা পাচ্ছে। বোধ হয় অনিশ্চিত পথের কথা ভেবে ওই রকম জিনিসপত্র হাতে একসঙ্গে ঢুকিয়ে এনেছেন, মানে বাসায় যত অলংকার ছিল সবগুলি সে নিয়ে এসেছে। প্রফেসর সামনের দিকে তাকিয়ে ছিলেন, এবার ডাইনে বায়ে তাকিয়ে নিলেন একবার। দেখছেন সামনে তীরে অসংখ্য লোক দাঁড়িয়ে। পরিচিত মুখ দেখে কেউ কেউ উদ্বিগ্ন স্বরে স্বজনের খোঁজ করছে। আমার ভাই আনসারকে দেখেননি? ও তো ইসলামপুর ফাঁড়ির পেছনের বাড়িটাতে থাকতো। আহা, নয়া বাজারের কাঠগোলায় মনোহর থাকে, তারা দেহ নাই? কি সব জ্বালাইয়া দিছে, আহারে হালারা জানোয়ার নাকি, ঢা থুইব না, আল্লাহ বিচার করবো, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। দেখেন শেখ সাহেবের খবর জানেন কিছু? ছাত্রগো সবারে নাকি মায়েরা ফালাইছে। কত কথা, কত জিজ্ঞাসা, কেউ উত্তর দিতে পারে না। হাসানকে জিজ্ঞেস করে প্রফেসর রায়হান বলেন, কি ভাই, পারবে তুমি? জি পারবো, হাসান জবাব দেয়। পায়ের জখম বেশি নয়, হাতটা জখম হয়েছে বেশি। তা হাতের তো কোনো কাজ নেই এখন। নৌকা ভিড়তে লাফ দিয়ে নামতে শুরু করলো সবাই। কারো তর সয় না। রায়হান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, পারবে নামতে? স্ত্রী কিছু বললেন না, পা নামিয়ে দিলেন পানিতে। প্রায় হাঁটু পর্যন্ত উঠে গেল কাপড়, নিচের দিকে বুঝি বা কিছুটা ভিজল। একটি বাচ্চাকে কোলে নিলেন, তারপর উঠে গেলেন তীরে। পেছনে আরেকটি বাচ্চাকে নিয়ে প্রফেসর রায়হান, হাঁটু পর্যন্ত প্যান্ট ভেজা। হাসান পেছন ফেরে তাকে দেখল, পরের নৌকায় 3টি মেয়ে, ওর মধ্যে একজনকে চিনল।
ইউনিভার্সিটির মেয়ে সহপাঠী, আর বাকি দুজন কে জানে, হয়তো ইউনিভার্সিটিরই। সবার চোখে শূন্য দৃষ্টি। রাখালের মা কখন নৌকা থেকে নেমে গেছে কারো চোখে পড়েনি। কোত্থেকে আসছেন ভাই? রাজারবাগ। কি খবর ঢাকার? আচ্ছা, শান্তিনগর এলাকা কি এফেক্টেড, মানে আক্রান্ত হয়েছে কি শান্তিনগর এলাকা, এরকম জানতে চাচ্ছে মানুষ। কোন জায়গায় এফেক্টেড নয়, কত লোক মেরেছে? যাকে প্রশ্ন করা হয় সে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। অন্য লোক দাঁত মুখ খিচিয়ে ওঠে। জান মিয়া, দেখা আহেন, মস্করা করতে আইছেন। কেউ বলে বলা যায় না, 5,000 হতে শুরু করে 10,000, 15,000, সব রকমের হতে পারে। স্যার আপনি? ছাত্র দেখতে পেয়ে রাহেনের মুখে প্রথম হাসি ফোটে। এদিকে কোথায় যাবেন? কোনো আত্মীয় আছে এদিকে? বড় বাচ্চাটিকে কোলে তুলে বলে ওঠে, একে স্যার, এর গায়ে যে জ্বর। বিনু মৃদু গলায় জানান, হ্যাঁ ভাই, দুজনের জ্বর। তবু ওদের যে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি তাই ভাগ্যি। ভাববেন না ভাবি, ছেলেটি আশ্বাস দিতে চায়। বলে, এখানে আর কোনো ভয় নেই, এপারে ওরা আসতে সাহস পাবে না, আমরা প্রিপেয়ার্ড। হাত তুলে দেখায় ছেলেটি চারদিকে। রায়হান দেখেন, বিনু দেখেন, দেখেন শুধু, কিছু বলেন না। ম্লান হাসি ফুটে দুজনের মুখে। হাসানেরও হাসি পায়। শটগান কয়েকটা আর গোটা 303 রাইফেল নিয়ে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে আম গাছতলায়। কয়েকজনের হাতে শুধু বাঁশের লাঠি। হাসি পায় শুধু, কোনো মন্তব্য করে না। হাসি পায় কারণ হচ্ছে বাঁশের লাঠি এরকম দিয়ে যুদ্ধ করবে আসলে এই বিষয়গুলো দেখে। ইতিমধ্যে পরের নৌকা দুটো এসে পৌঁছেছে। নেমে আসছে মানুষ। ওই দেখো, ওপারে একটা নৌকা কাত হয়ে উল্টে গেল একেবারে। বুড়িগঙ্গায় এখন ধীর স্রোত। মরা খালে সবুজ রঙের পানি। গালাগাল দিচ্ছে একজন। হুড়মুড় করে দুটি তরুণ নৌকা থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে। মুখে বলছে, চিন্তা নাই, খালি ঢাকা শহর ওগো হাতে। এদিক চিটাগাং, খুলনা সব জেলা স্বাধীন হয়ে গেছে, আমাকে যাইতে দেন, রাস্তা ছাড়েন। মানে বলতেছে শুধু ঢাকা শহরে ওরা নিতে পারছে, আর সবগুলোই আসলে আমাদের দখলেই আছে। ছেলে দুটির পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, একজনের গলায় রুমাল বাঁধা, লাল রুমাল, কোমরে গুলির বেল্ট। সেখানে কমলা রঙের এলি কোম্পানির কার্টিস ভর্তি। হাতে একনলা বন্দুক। বন্দুকের বেল্ট নেই, একটা সরু দড়ি দিয়ে বাঁধা। পান চিবোচ্ছে দুজনে। আসগার ওদিকের দিকে তাকে রাহানকে বলে, দেখছেন তো স্যার, চারদিক থেকে আসছে, আর সব জমা হচ্ছে পারে, মানে ওদিকটা একটু নিরাপদ, এই জন্য। খারাপ আর উঠতে কষ্ট হয়। হাতে প্লাস্টিকের ব্যাগটা এখনই ভারী লাগছে। বিনুর কষ্ট হচ্ছে, শুধু স্যান্ডেল জোড়া হাতে, কিন্তু তবু কষ্ট হচ্ছে। রায়হানের ইচ্ছে হয় গিয়ে হাতটা ধরেন, কিন্তু পারেন না। ওদিকে তরতর করে অন্য মেয়ে পুরুষ পার বেয়ে উপরে উঠে যাচ্ছে। একটি তরুণ মেয়ে ওড়না গলায় ঝোলানো, নিচ থেকে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে হাসি মুখে একটি তরুণকে ডাকছে। পার বেয়ে উপরে উঠতে বাচ্চা জুটির পা পিছলে যেতে চায়। পুরনো কেটস মানে জুতা আর কি, তলায় রবারের ভোঁতা খাজে ভেজা বালি আটকাতে পারে না অবশ্য। আসগার শক্ত হাতে ওদের ধরে আছে। রায়হান পেছনে আর একবার তাকিয়ে নিলেন। আহা, ছেলেটির বড় কষ্ট হচ্ছে বোধ হয়। দেখা গেল বা পায়ে ভর দিতে পারছে না। একটি মেয়ের সঙ্গে কি যেন কথা হলো। বাকি মেয়ে দুটি ততক্ষণে উপরে উঠে এসেছে। এদিকে উত্তরে শহরের আকাশে এখনো ধোয়ার কুণ্ডলী। ডাইনে থেকে বায়ে গোনা যায় আজ। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ওই যে আরেকটা। এদিকে বায়ে আবার আরেকটা আরম্ভ হচ্ছে। তবু গোনা যায়, গতকাল গোনা যেত না। আহা, ছেলেটি পড়ে যাবে না তো? অনেক ধরনের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আসগার এদিকে যেতে ডান হাত বাড়িয়ে হাসান তাকে ধরল। ধরে নিজের পতন সামনে নিল। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, একটু ধরুন ভাই। এখানে মানুষকে মানুষ উদার ভাবে সাহায্য করছে, কিন্তু একটু দূরে নদীর ওপারে কারো দিকে ফিরে তাকাবার অবকাশ নেই কারো, অন্তত গতকাল ছিল না। এখনো থেকে থেকে রাইফেলের শব্দ শোনা যাচ্ছে। গ্রেনেড ফাটছে কোথাও কোথাও। ওই ধোয়ার কুণ্ডলীগুলোর প্রত্যেকটি জ্বলে ওঠার সময় মেশিন গানের গুলি চলছে। গ্রেনেড ফেটেছে। গতকাল ওই কাণ্ড যে কত হয়েছে কেউ হিসেব রাখেনি। আজও কি রাখা হচ্ছে কে জানে। হাসান বুক ভরে নিঃশ্বাস নেয়। উঁচু পাড়ের উপর দাঁড়িয়ে। এমনিতেই ইচ্ছে করছে না হাত পা নাড়াতে। লালবাগ থেকে বেরোবার সময় তপন আর কায়সার বলে দিয়েছে, এই চরিত্রগুলোর নাম তোমরা একটু মনে রাখবে। খবরদার কোথাও থামবি না। 10-15 মাইল ইন্টেরিয়ারে গিয়ে তবে অন্য কথা। নদীর ওপারেও শালারা হামলা করবে। হাসান হঠাৎ ভাবল, একটু পানি পেলে হতো। মুখটা তেতো তেতো লাগছে। বোধ হয় জ্বরটা আবার আসছে। ডক্টর মজুমদার বলে দিয়েছেন জ্বর আবার আসতে পারে, ব্যথাটাও বাড়বে, তবে ঘাবড়াবেন না। আর হ্যাঁ, ব্যান্ডেজটা ভেজাবেন না। রোজ 4টে করে কম্বায়োটিক নেবেন।
ওষুধ দিয়েছে, সেগুলো নিতে বলছে। রায়হান পাড়ের উপর দাঁড়িয়ে যেমন কেমন দিশেহারা বোধ করছেন, কিন্তু বুঝছেন না কি করবেন। রাস্তা অবশ্যই একটাই, কিন্তু রাস্তার ভিড় বলে মানুষ উপচে পড়ছে মাঠে। বাড়ি ঘরের ফাঁকে ফাঁকে উজিয়ে চলেছে সবাই। এই গায়ে গায়ে লাগা ঠেলাঠেলি ভিড়ের রাস্তায় গাড়ি ঘোড়া চলবার কোনো সম্ভাবনা নাই। তবু শোনা গিয়েছিল বাস পাওয়া যাবে, এখন শুনলো বাসও আর চলছে না। বিনু তখন প্রায় ভেঙে পড়েন, একরকম ফুপিয়ে ওঠেন হতাশায়। স্বামীর কাছে অনুযোগ জানান, তোমার কি মাথা খারাপ? এভাবে যাওয়া অসম্ভব। অসুস্থ ছেলেদের নিয়ে কেমন করে হাঁটবো? হেঁটে কোথায় যাব? তাহলে? রায়হান প্রশ্ন করেন। ফিরে যাবে? ফিরলে চলো, ফিরে যাই। মানে ফিরাজা যাবে না, সেইভাবে আক্ষেপ করে বলতেছে। বিনু কি বলবেন, শুধু ডাক ছেড়ে কেঁদে উঠতে ইচ্ছে করছে তার। নদীর উপরে তাকালে বুকের ভেতরকার দম বন্ধ হয়ে আসতে চায়। কেমন একটা ভয়ানক কষ্ট হয়। ফেরার কোনো পথ নেই, একটি লোকও ফিরে যাচ্ছে না, শহরমুখো একটি লোকও নেই, শুধু আসছে ঘরবাড়ি দালান কোঠা ফাঁক ফোকর দিয়ে গলে গলে পড়ছে মানুষ। পিল পিল করে ছুটে আসছে চারদিক থেকে, নদীর জলসীমায় এসে দাঁড়াচ্ছে। নদীর দূর দিয়ে বাঁক নিয়েছে, আর মানুষের একটা স্রোত যেন অমনি একটা বাঁক নিয়েছে। মানে নদীর স্রোতের মতো মানুষের এই ঢলটাকেও লেখক এইভাবে সেভাবে দেখছেন যে নদীর স্রোতের মতো একটা ঢল নেমেছে। আজগর একটা লাঠি নিয়ে এলো, দেখুন এতে হবে কিনা। হাসান লাঠি পেয়ে খুশি হবে, এতেই হবে। জখম ছেলেটির উপকার করতে পেরে আজগর গর্ববোধ করে। তারপর সে নিজের শিক্ষকের দিকে মনোযোগ দিল। খোঁজ নিয়ে এসে জানালো, না স্যার, গাড়ির কোনো ব্যবস্থা হবে না। আর অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি থেকে যান এখানে, এদিকে ভয়ের কিছু নেই। নদী পার হয়ে এদিকে আর্মি আসবে না, সবাই তো এদিকে। ছাত্রনেতারা সবাই এসে আছেন আমাদের পাড়ায়। আর ওই যে পাড়াটা দেখছেন, ওই তালগাছ কটা, ওই পাড়ায় ইউনিভার্সিটির প্রফেসররা আছেন। এখানে 2 দিন থাকুন, তারপর কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তেমন দেখলে নৌকা ভাড়া করে দেব, নিরাপদ জায়গায় চলে যাবেন। আর অবস্থা খারাপ হলে কেই বা এখানে পড়ে থাকবে বলুন? হাসানের কথা শুনতে পায় না আজগার। হাসান থেকে থেকে শুধুচ্ছে, এদিকে চায়ের দোকান নেই? চায়ের দোকানটা কোন দিকে ভাই? বিনু তখন দেখছে এক ভদ্রলোক মস্ত মস্ত 2 সুটকেস নামাচ্ছেন নৌকা থেকে। এদিকে আরেকটা নৌকা এসে গেল। ভদ্র মহিলার হাতে একটা মুরগি, বোধ হয় ওটি হাতের কাছে পেয়েছেন বাড়ি থেকে বেরোবার সময়, ওইটি নিয়ে চলে আসছে, এরকম আর কি। রায়হান মনস্থির করতে পারেন না। মনে পড়ছে বাড়ি থেকে বেরোবার মুহূর্তে একটি ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল। সে জানিয়েছিল এদিক দিয়েই যান, নদীটি পার হয়ে অন্তত চলে যাবেন, যত দূর পারেন ইন্টেরিয়রে চলে যাবেন, মানে ভিতরের দিকে আর কি। আমরা নদীর এপার থেকে একবার শেষ চেষ্টা করে দেখব। ভিড় ক্রমশ বাড়ছে, পাড়ের উপর দাঁড়াবার জায়গাটুকুও থাকছে না। সরতে সরতে রাস্তায় এসে পড়ছে সবাই, এবং সেখানে আরেকটি রাত। ওই অবস্থাতেই এক সময় হাঁটতে শুরু করেছেন রায়হান, সেই সঙ্গে বিনু এবং ছেলে দুটি। আজগরও হাঁটছে সাথে সাথে। বোঝাচ্ছে, চলুন ভাবি, কিছুক্ষণের জন্য হলেও বিশ্রাম নেবেন, কিছু মুখে দিয়ে তারপর না হয় রওনা দেবেন। তো এটাই ছিল এই গল্পের অংশ, যাত্রা গল্প। এখন দেখো কিছু শব্দ দেওয়া হয়েছে এখানে। আশ্বাস মানে হচ্ছে ভরসা, ইন্টেরিয়র মানে আরো ভিতরের দিকে, এফেক্টেড মানে হচ্ছে আক্রান্ত হওয়া, কমবায়োটিক মানে এক ধরনের ওষুধ, কাকতি মিনতি মানে হচ্ছে অনুনয় বিনয়, জলসীমা জলভাগের সীমানা, টনটন ব্যথায় টনটন করা, দিশেহারা কি করতে হবে বুঝতে না পারা। প্রিপেয়ার্ড মানে হচ্ছে ইংরেজি শব্দ, এটা একটা প্রস্তুত। ফাঁক ফোকর মানে হচ্ছে ছোট বড় ছিদ্র বা কোনো উপায় টাইপের, এরকম আর কি। বিভ্রান্ত হচ্ছে দিশেহারা, মনস্থির করা, সিদ্ধান্ত নেয়া। মস্করা মানে হচ্ছে ঠাট্টা করা। সওয়ারি মানে হচ্ছে আরোহী, যারা যাবে, যাত্রী। আর স্বেচ্ছাসেবক মানে হচ্ছে যারা স্বেচ্ছায় সেবাদান করে কোনো প্রকার অর্থের বিনিময় ছাড়াই। এরপর দেখো শব্দের উচ্চারণে কিছু এখানে দেয়া হয়েছে যে এই শব্দগুলো কিভাবে উচ্চারিত হবে। দেখো, অনিশ্চিত, এই শব্দটা আমরা যখন দেখি তখন কিভাবে এটা হবে? অনিশ্চিত। অনিশ্চিত এইভাবে করা যাবে না, উচ্চারণ হবে অনিশ্চিত। অন্তত উচ্চারণ করতে হবে কিভাবে? অন্তত, অন্তত, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। অসংখ্য, অসংখ্য, অসংখ্য। আগ্রহ, আগ্রহ। আত্মীয়, আত্মীয়। তারপর হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্ন। অধীর, অধীর। কাণ্ড, কাণ্ড। কিছুক্ষণ, কিছুক্ষণ, এইভাবে উচ্চারণ করতে হবে। কিছুক্ষণ।
কুণ্ডলী, কুণ্ডলী, গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া, এরকমই। জলসীমা, জলসীমা, এইভাবে উচ্চারণ করতে হবে। ঠেলাঠেলি, ঠেলাঠেলি। ততক্ষণ, ততক্ষণ, ততক্ষণ। নির্ঘুম, নির্ঘুম। প্রলেপ, প্রলেপ। ফাঁকফোকর, ফাঁকফোকর। বিশ্রাম, বিশ্রাম। ভয়ানক, ভয়ানক। এরকম ভাবে আরো শব্দ দেওয়া হচ্ছে, এগুলো উচ্চারণ করতে হবে এইভাবে। দেখো, তারপর হচ্ছে ভাষারূপের পরিবর্তন। দেখো, যাত্রা গল্পের কথোপকথনের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতির প্রয়োগ ঘটেছে। আমরা দেখলাম মাঝি কথা বলছে, আরো কিছু কিছু গ্রামের মানুষ কথা বলছে, তারা আঞ্চলিক ভাষায় কথা বলছে। এখানে দেখো, আঞ্চলিক বাক্য এবং প্রমিত বাক্য, এগুলো কিভাবে গল্পে ছিল, আঞ্চলিক বাক্য কোথায় কোথায় আছে গল্পে, সেই আঞ্চলিক বাক্যগুলোর প্রমিত বাক্য কি হবে সেগুলো এখানে লিখতে বলছে। দেখো, তাহলে আমরা কিছু গল্প থেকে আঞ্চলিক বাক্য দেখি। এখানে একটা লেখা হয়েছে, আস্তে আস্তে, ভিড় কইরো না, আর উঠেন না, নাও ডুববো কইলাম। প্রমিত রূপ হবে কি? আস্তে আস্তে, ভিড় করো না, আর উঠবেন না, নৌকা ডুবে যাবে বলছি। তাহলে এটা হচ্ছে এটার প্রমিত রূপ। এরপরে দেখো, আমরা কিছু বাক্য এখন লিখেছি গল্প থেকে। কি সব জ্বালাইয়া দিছে, তাহলে এটার প্রমিত রূপ হবে কি? কি সব জ্বালিয়ে দিয়েছে। কি সব জ্বালাইয়া দিছে, প্রমিত রূপ হবে কি? কি সব জ্বালিয়ে দিছে। এরপর দেখো, আরেকটি বাক্য যদি আমরা দেখি, রাখাইল্লা রইয়া গেল, নাও ঘুরাও, বাবারা নাও ডারে ঘুরাইতে গো, আমার রাখাইল্লা রইলা গেল। একটা বুড়ি যে বলতেছিল এই কথাগুলো। তাহলে এটা প্রমিত রূপ কি হবে? প্রমিত রূপ হবে, রাখাল রয়ে গেল, নৌকা ঘুরাও, বাবারা নৌকাটারে ঘোরাতে বলো, আমার রাখাল রয়ে গেল। তাহলে এটা প্রমিত রূপ হচ্ছে এটা। আশা করি তোমরা এগুলো লিখে নিবে। এরপর দেখো, হালারা জানোয়ার নাকি, তাহলে প্রমিত রূপ কি হবে? শালারা জানোয়ার নাকি। এরপরে দেখো 5 নম্বরে, নয়া বাজারের কাঠগোলাপ মনোহর থাকে, তারে দেহ নাই। তাহলে এটা প্রমিত রূপ হবে, নয়া বাজারের কাঠগোলাপ মনোহর থাকে, তাকে দেখো নাই। তারের পরিবর্তে কি হবে? তাকে হবে। এরপরে দেখো, শেখ সাহেবের খবর জানেন কিছু। শেখ সাহেব বলতে শেখ মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে, যে শেখ সাহেবের খবর জানেন কিছু, এটা হচ্ছে প্রমিত রূপ। তারপরে হচ্ছে, আমাগো যাইতে দেন, রাস্তা ছাড়েন, এটার প্রমিত রূপ কি হবে? আমাদের যেতে দেন, রাস্তা ছাড়েন। তারপরে 8 নম্বরে, জান মিয়া দেখা আয়েন, দেখা আহেন, দেখা আহেন, তাহলে এটার প্রমিত রূপ কি হবে? জান মিয়া দেখে আসেন। এরপরে কি, ছাত্রগো সবাইরে নাকি মাইরা ফালাইছে, তাহলে এটার প্রমিত রূপ কি হবে? ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে, এটা হবে প্রমিত রূপ। তারপরে 10 নম্বর দেখি, চিন্তা নাই, খালি ঢাকা শহর ও গো হাতে, এদিক চিটাগাং খুলনা সব স্বাধীন হইয়া গেছে। তাহলে এটা প্রমিত রূপ কি হবে? চিন্তা নেই, শুধু ঢাকা শহর ওদের হাতে, এদিকে চট্টগ্রাম খুলনা সব স্বাধীন হয়ে গেছে। তাহলে এইভাবে আঞ্চলিক এবং প্রমিত শব্দগুলো আমরা দেখব। ভাষার প্রমিত ও অপ্রমিত রূপ। অঞ্চল ভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে। আমরা জানি যে এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষা প্রচলিত থাকে, যেমন খুলনার আঞ্চলিক ভাষা, নোয়াখালীর আঞ্চলিক ভাষা, চিটাগাংয়ের আঞ্চলিক ভাষা, ময়মনসিংহের আঞ্চলিক ভাষা, রংপুরের আঞ্চলিক ভাষা, এই ধরনের অনেক ধরনের আঞ্চলিক ভাষা থাকে। ঠিক আছে, এই অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের ভাষা, কিন্তু এই ভাষাগুলোকে সবার বোধগম্য করার জন্য যে ভাষাটা তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে আসলে প্রমিত ভাষা। এই প্রমিত ভাষা হিসেবে কি করে, যাতে সব অঞ্চলের মানুষ তা সহজে বুঝতে পারে, এই জন্য হচ্ছে প্রমিত ভাষাটা তৈরি করা হয়েছে। এখন দেখো, প্রমিত ভাষার 2টি রূপ আছে, একটা হলো কথ্য প্রমিত, একটা হচ্ছে লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে।
ঠিক আছে, এখন দেখো তাহলে এই পরিচ্ছেদ শেষ। এখন আমরা তৃতীয় পরিচ্ছেদ দেখব। তৃতীয় পরিচ্ছেদে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো লিখিত ভাষায় প্রমিত রীতি। লিখিত ভাষায় কিভাবে প্রমিত রীতির ব্যবহার হয় সেটা আমরা দেখব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন কথা সাহিত্যিক, বিখ্যাত কথা সাহিত্যিক, এবং তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। এবং তারপরে আরো তার কিছু কিছু ইয়া রয়েছে, এবং নিচের অংশটুকু পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। দেখো, রেলের পথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই, এ গায়েরই বকুলতলা, গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর, নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখে কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন যাইতেই হইতেই উৎসাহে তার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাঁকায়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আশারু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়া সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? বাবা বলিল, সামনেই পড়বে, চল না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাদের রাঙ্গি গায়ের প্রচুর বাছুর হারাইয়াছিল। নানা জায়গায় 2-3 দিন ধরিয়া খুঁজিয়া কোথাও পাওয়া যায় নাই। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাকিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময়ের দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো। অপু বলল, কাছে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায় যদি, চল গিয়ে দেখি। দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারদিকে চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর, বোধ হয় যাওয়া যাবে না, কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল, লোভ হইতেছিল, ভয় হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া ভয় বলিয়া উঠিল, চল যাই, গিয়ে দেখে আসি অপু, কত দূর আর হবে? দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলের গাড়ি দেখা যাবে এখন, মাকে বলবো, বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙ্গিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড়, মানে তারা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়িল একেবারে সামনে। হোগলা আর শোলা গাছে ভরা। এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল। কোনো গ্রামও চোখে পড়ে না। সামনে ও দুপাশে কেবল ধান ক্ষেত, জলা আর বেত ঝোপ। ঘন বেত বনের ভিতর দিয়ে যাওয়া যায় না, পাকে পা পুতিয়া যায়। শেষে রৌদ্র এমন ঝাড়িয়া উঠিল যে শীতকালও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের পায়ের তলা হইতে 2-3 বার কাটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফিরাই মুশকিল হয়ে উঠিল। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জলা ভাঙিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তা উঠে আসিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুরি ঝুরি মিথ্যা কথা বলিয়া তবে নিজেরও তাহার পিঠ বাঁচাইল। পিঠ বাঁচাইল বলতে তার মা না হয় তাকে মারতো, এরকম আর কি। সেই রেলের রাস্তা আজ অবধি সহজভাবে সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না, এরকম একটি বিষয় আর কি। কিছু দূর গিয়া সে বিষয়ের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু মতো রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাহির বায়ে বহুদূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া। সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে।
তার বাবা বলিল, ওই দেখ খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল, দুইটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়ে রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়ে না গিয়া লোহার উপর দিয়ে যায় কেন? পিছলায় পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তারের মধ্যে শু করে কিসের শব্দ? তারে খবর যাইতেছে? কাহারা খবর দিতেছে? কি খবর দেয়? ওদিকে কি স্টেশন, এদিকে কি স্টেশন? কিছুক্ষণ এইভাবে ক্রমাগত প্রশ্ন চলিল। শেষে অপু বলিল, বাবা, রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখবো বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখন 4-5 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা, ওরকম করো না, ওই জন্য তো তোমায় কোথাও আনতে চাই না। এখন কি করে দেখবে? সেই দুপুর অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠাই রোদ্দুরে? চল, আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হতে হইল। দেখো, এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। অগ্রসর মানে হচ্ছে সামনে যাওয়া, অবধি পর্যন্ত, আবদ্ধ মানে আটকে থাকা, এক দৃষ্টি, অপলক চোখে, গণিতে গণিতে, গুনতে গুনতে, ঝাপসা, অস্পষ্ট, ফটক মানে হচ্ছে সদর দরজা, রাঙ্গি গাই মানে হচ্ছে লাল রঙের গাভী বা গরু, শোলা গাছ হচ্ছে জলাভূমিতে উৎপন্ন গুল্ম জাতীয়, ছোট গুল্ম জাতীয় গাছ, সতৃষ্ণ দৃষ্টি মানে আগ্রহী চোখ, হুগলা মানে জলাভূমিতে উৎপন্ন তৃণ জাতীয় উদ্ভিদ। এখন দেখো, তোমাদেরকে এখন কিছু প্রশ্ন করেছে এখানে। লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার। এখানে যে গদ্যটা দিয়েছিল রেলের পথ, এখানে কিছু সর্বনাম শব্দ খুঁজে বের করতে বলছে এবং তার বাম পাশে যে ছক রয়েছে সেখানে লিখতে বলছে এবং পরে প্রমিত রূপটা লিখতে বলছে। দেখো, এখানে একটা দেয়া হয়েছে তাহার এবং তার, এখানে দেয়া হয়েছে তাহার এবং তার। এখন আমরা এই গল্প থেকে কিছু সর্বনাম নিয়েছি এবং এই সর্বনামগুলো কিভাবে প্রমিত রূপ হবে সেটাও লিখেছি। দেখো, কাহারা, কাহারা লেখা রয়েছে এই গল্পে, তাহলে কাহারা শব্দের প্রমিত রূপ হচ্ছে কারা। কারা শব্দের প্রমিত রূপ হবে কি? কারা। ঠিক আছে। এরপরে দেখো, আরো কিছু প্রমিত রূপ রয়েছে। তাহারা, তাহারার প্রমিত রূপ হবে কি? বলো, তারা। তাহারার প্রমিত রূপ হবে তারা। ঠিক আছে। এরপরে তাহা দিগকে, তাহা দিগকে, এটা প্রমিত রূপ হবে তাদেরকে। তারপরে দেখো, তোমায়, তোমায় এর প্রমিত রূপ হচ্ছে তোমাকে, তোমার প্রমিত রূপ হচ্ছে তোমাকে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো, গল্পে ব্যবহৃত ক্রিয়া শব্দ। গল্পে কিছু ক্রিয়া শব্দ রয়েছে যেগুলো ব্যবহার হয়েছিল, এখন এগুলোর প্রমিত রূপ কি হবে সেগুলো আমাদেরকে লিখতে বলছে। আমরাও কিছু ক্রিয়া শব্দ নিয়েছি এবং এগুলোর প্রমিত রূপ হবে কি হবে সেগুলো লিখেছি। দেখো, দেখতে ছিল, দেখতে ছিল, এটার প্রমিত রূপ কি হবে? দেখছিল। প্রমিত রূপ কি হবে বলতো? দেখছিল। দেখতে ছিল প্রমিত রূপ দেখছিল। ঠিক আছে। এরপরে দেখো, বলিল, বলিল এর প্রমিত রূপ কি হবে? বলল। বলিল এর প্রমিত রূপ কি হবে? বলল। ঠিক আছে। এরপরে দেখো, হইতেছিল, হইতেছিল এর প্রমিত রূপ কি হবে? হচ্ছিল। ঠিক আছে। এরপরে দেখতেছিল, দেখতেছিল এর প্রমিত রূপ হবে দেখছিল। তাহলে সাধুরীতি দেখো, সাধুরীতি কোনগুলো? সাধুরীতি হলো লিখিত ভাষায় ব্যবহৃত এক সেকেল একটা রূপ। এগুলো সাধারণত এখন ব্যবহার করা হয় না। এগুলোর ক্রিয়া এবং সর্বনাম অনেক দীর্ঘ হয়ে থাকে। ঠিক আছে। এগুলো সাহিত্যে আগে ব্যবহার করা হতো। এখন রেলের পথ গল্পটি সাধুরীতির একটি নমুনা। এখানে সাধুরীতির শব্দ ব্যবহার করা হয়েছে, আমরা প্রমিত রীতিতে দেখলাম। ঠিক আছে। এরপরে দেখো, সাধুরীতির বাক্যকে প্রমিত রীতির বাক্যে কিভাবে রূপান্তর করতে হয়। রেলের গল্প থেকে কিছু বাক্য এখানে নিতে বলছে, যে বাক্যগুলোকে আমরা সাধুরীতির বাক্যগুলোকে প্রমিত রীতির বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব সেগুলো লিখতে বলছে। দেখো, একটা দেয়া আছে এখানে, দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। প্রমিত রূপ কি হবে? দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল। গণিতে গণিতে হবে গুনতে গুনতে, তারপরে যাইবার হবে যাওয়ার,
ঠিক আছে, আসিয়া হবে এসে। ঠিক আছে, এরপর দেখো আমরাও কিছু বাক্য এখানে নিয়েছি, যে বাক্যগুলোকে আমরা কি করব, সাধু রীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তর করব। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, এটা প্রমিত রূপ কি হবে? দুর্গাপুরের রাস্তায় উঠেই, উঠিয়ায়ের পরিবর্তে কি হবে? উঠেই সে বাবাকে বলিলর পরিবর্তে বলল হবে। ঠিক আছে, এরপরে দেখো আরো একটি বাক্য, সেবার তাদের রাঙ্গি গায়ের বাছুর হইয়াছিল। তাহলে এটার প্রমিত রূপ কি হবে? সেবার তাদের, সেইবার তাদের রাঙ্গি গায়ের বাছুর হয়েছিল। হইয়াছিলর পরিবর্তে কি হবে? হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো আরো একটি আমরা সেন্টেন্স নিয়েছি। দেখো, নানা জায়গায় 2-3 দিন খুঁজিয়াও কোথাও পাওয়া যায় নাই। এটা কি হবে তাহলে? আমরা প্রমিত যদি দেখি, নানা জায়গায় 2-3 দিন খুঁজেও কোথাও পাওয়া যায় নাই। খুঁজিয়াও এর পরিবর্তে কি হবে? খুঁজেও। ঠিক আছে, যায় না এর পরিবর্তে হবে কি? যায়নি। এরপর দেখো, হঠাৎ সে বলিয়া উঠিল, এটা প্রমিত রূপ কি হবে? হঠাৎ সে বলে উঠল। কি হবে? হঠাৎ সে বলে উঠল। এরপর দেখো, পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। তাহলে কি হবে? পরে যাহা হলো, কি হবে? পরে যাহা হলো তাহা, তা সুবিধাজনক নয়। তাহা এর পরিবর্তে কি হবে? তা হবে। ঠিক আছে, এরপরে 8 নম্বরে দেখো, তাহার বাবা বলিল। তাহার বাবা বলিল, এটা প্রমিত রূপ কি হবে? তার বাবা বলল। এরপরে দেখো, এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল। এটার প্রমিত রূপ কি হবে? এখানে এসে তারা পথ হারিয়ে ফেলল। ঠিক আছে, এরপরে দেখো, তাহার বাবা বলিল, ওই দেখ খোকা রেলের রাস্তা। তাহারের পরিবর্তে কি হবে তাহলে? তার। বলিলর পরিবর্তে বলল। ঠিক আছে, তাহলে কি হবে? তার বাবা বলল, ওই দেখ খোকা রেলের রাস্তা। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। ক্রিয়া এবং সর্বনাম পদের এইভাবে পরিবর্তন হবে সাধু এবং প্রমিত রীতির মধ্যে। এখন দেখো, দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা। তুমি তোমার দৈনন্দিন জীবনে কিভাবে প্রমিত ভাষার চর্চা করবে, এই ধরনের কিছু বিষয় এখানে দেওয়া আছে। এই বিষয়ে তোমরা লিখবে নিজেরা। সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করা। মনে করো কোনো একটি আলোচনা অনুষ্ঠান তুমি সঞ্চালনা করছো, সেখানে নিশ্চয়ই সাধু ভাষা ব্যবহার করা যাবে না, সেখানে চলিত ভাষা বা প্রমিত ভাষা ব্যবহার করতে হবে, এবং সেখানে কিভাবে তুমি এগুলো ব্যবহার করবে এগুলো লিখতে হবে। রেডিও টেলিভিশনে সংবাদ উপস্থাপন কিভাবে করতে হয়, নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ কিভাবে দিতে হয়, লাইব্রেরিয়ান, ডাক্তার বা পরিচিত লোকের সঙ্গে কিভাবে তুমি আলাপ করো, এগুলো তো আর সাধু ভাষায় বলো না, এগুলো কি ভাষায় বলো? প্রমিত ভাষায় বলার চেষ্টা করো বা চলিত ভাষায় বলো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এরকম। এই যে রেল এখানে দেওয়া আছে, রেলের রাস্তা। এটা হচ্ছে পথের পাঁচালী থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক বিখ্যাত একটি উপন্যাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে এই পর্যন্তই ছিল। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে ইজি টু গো এর অবশ্যই সাথে থাকবে, এবং ইজি টু গো এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।